এই শোনো, আমার হাতে একটু চিমটি কাটো তো। বাসর ঘরে সালামের পর চিমটি কাটার আবদার শুনে তবদা খেল মিম। বিস্মিত চাহনিতে ঘাড় ফিরিয়ে আদৃশ্যের পানে চাইল। তার দু চোখে বিস্ময় উপচে পড়ছে যেন। আদৃশ তা খেয়াল করল, তবে তার এই বিস্ময় ভাবকে পাশ কাটিয়ে বলল, আর চিমটি কাটো না। মিম ভারী বিস্মিত কণ্ঠে শুধালো, আশ্চর্য, আপনাকে চিমটি কাটবো কেন? কাটতে বলেছি, কাটো আগে। মিম দ্বিতীয়বার প্রশ্ন করল না। আদৃশ্যের হাতে চিমটি কাটল। মিমের চিমটিতে আদৃশ তীব্র গোঙানি দিয়ে ব্যথায় হাত সরিয়ে নিল। হাতে ডলা দিতে দিতে অভিযোগের সুরে বলল, এত জোরে দিতে বলিনি পাগলি, প্রথম দিনে দেখি অ্যাটাক করে বসলো। মিম ভ্রু জোড়া কুচকাল। প্রতিবাদ করে খানিক উচ্চস্বরে বলল, অ্যাটাক আমি করিনি, আপনি স্বেচ্ছায় আমার কাছ থেকে অ্যাটাক করিয়ে নিয়েছেন, আবার আমাকে দোষ দিচ্ছেন। আদৃশ মুহূর্তেই মিমের ওষ্ঠ চূড়া হাত দিয়ে চেপে ধরল। সাবধানী কণ্ঠে বলল, আস্তে আস্তে, এত জোরে বলার কিছু নেই এখানে। সরি, তোমাকে দোষ দেওয়ার জন্য। আমি চিমটি দিতে বলেছি, তবে এত জোরেও দিতে বলিনি। মিম আদৃশ্যের হাত সরিয়ে রাখল, মুখ ঘুরিয়ে ফের অন্যদিকে নিল, তবে তেরছাভাবে তাকিয়ে বলল, শুনুন, এভাবে নিজের দোষ কখনো অন্যের ঘাড়ে চাপাবেন না, বিশেষ করে আমার ঘাড়ে তো মোটেও না। আমার এগুলো পছন্দ না, চট করে রাগ হয়ে যায় এসব দেখলে। আদৃশ মিমের একথা বলার ধরনে ঠোঁট টিপে হাসল। বিস্মিত হবার ভান করে বলল, তুমি রাগও করো? মিম আদৃশ্যের এহেন কথায় চট করে তার দিকে তাকালো। জিজ্ঞেস করল, কেন, আমি রাগ করতে পারি না? পারো, তবে তোমাকে দেখলে মনে হয় না এমনটা। ভালো, যাদের দেখলে রাগী মনে হয় না, শান্তশিষ্ট লাগে, তারা রেগে গেলে কিন্তু ভয়ানক কিছু হয়ে যেতে পারে। আদৃশ মিমের দিকে সামান্য এগিয়ে এলো, ঠোঁট উল্টে বলল, তাই নাকি? তুমি ভয়ঙ্কর কিছু করে ফেলতে পারো? কই, জানা ছিল না তো। অবশ্যই করতে পারি, এই যে এখন থেকে জেনে নিন এসব। আরও কিছু কি জানার বাকি আছে? এখন আমাকে পুরোপুরি চেনেননি আপনি, আর না আমি আপনাকে চিনেছি। দুজন দুজনকে চিনবো, জানবো, তারপর না কথা আগে বাড়বে। আর কি কথা আগে বাড়বে? বিয়ে তো হয়ে গিয়েছে। মিম এবার গোমরা মুখে বলল, তা অবশ্য ঠিক বলেছেন, বিয়ে একবার হয়েই গিয়েছে, এখন চাইলে আর পালানো সম্ভব না। আদৃশ সন্দেহের সুরে শুধালো, কেন, তুমি কি পালাতে চেয়েছিলে? মিম তীব্র আত্মবিশ্বাসের সহিত বলল, আপনার মাঝে খারাপ কিছু পেলে আমি সত্যিই পালিয়ে যেতাম, আর ভবিষ্যতে আপনার মাঝে খারাপ কিছু পেলে আমি একদম পালিয়ে যাব, এই যে বলে দিলাম। আদৃশ মিমের এহেন কথায় কয়েক মুহূর্তের জন্য নিশ্চুপ রইল। নিষ্পলক মিমের দিকে চেয়ে রইল। অতপর আচমকা মিমের ডান হাত নিচের বুকে রেখে তার উপর প্রগাঢ় কণ্ঠে বলল, সাহস আছে কারো পালিয়ে যাওয়ার? তাকে আমি এই বুকের খাঁচায় বন্দি করে রাখবো সারা জীবন। আমার জীবদ্দশায় সে কখন এখান থেকে পালাতে পারবে না। ভারী বিস্ময়ে মিম ড্যাব ড্যাব করে আদৃশ্যের পানে চেয়ে রইল। আচমকা এমন কিছু আশা করেনি সে। খানিক সময়ের জন্য তবদা খেয়ে বসে রইল সে। আদৃশ্যের দৃষ্টি বরাবর সে চেয়ে থাকতে পারল না। তার দৃষ্টিতে যেন এই মুহূর্তে তীব্র অধিকার বোধের দেখা মিলছে। মিম দৃষ্টি হটিয়ে নিল। আদৃশ কয়েক সেকেন্ড বাদে মিমের হাত ছেড়ে দিল। অতপর অকস্মাৎ মিমকে চমকে দিয়ে আরেকটি কাজ করে বসল। খানিক পিছিয়ে গিয়ে খাটের উপর পা উঠিয়ে মিমের কোলে মাথা রাখল। ঘটনাটি বুঝতে মিমের কয়েক সেকেন্ড সময় লাগলো। তার বুকের মাঝে ঢিপ ঢিপ শব্দ হলো। বোধহয় এই শব্দ বাইরেও শোনা যাচ্ছে। কে জানে আদৃশ্য শুনতে পাচ্ছে কিনা। আদৃশ শুনতে পারলে মান সম্মান নিয়ে টানাটানির একটা ব্যাপার হয়ে যাবে। কি লজ্জাজনক। আদৃশ মিমের বিস্মিত মুখখানা দেখে মুচকি হাসল। বিনা বাক্যে মিমের বাঁ হাতখানা নিয়ে বুকের উপর রেখে দুহাত চেপে ধরল। একটা দীর্ঘশ্বাস ফেলে অভিভূত কণ্ঠে বলল, বউয়ের কোলে মাথা রাখার মাঝে যে এত সুখ আছে জানা ছিল না। প্রথম অনুভূতি এটা। মিম অন্যদিকে তাকিয়ে আছে। এলোমেলো চাহনিতে ঘরের এদিক ওদিক দৃষ্টি ঘুরাচ্ছে। কেননা এভাবে আদৃশ্যের দিকে চেয়ে থাকা অসম্ভব তার জন্যে। ওদিকে বুকের ঢিপ ঢিপ শব্দ বেড়েই চলছে যেন। বোধ হচ্ছে এখনই বুকের খাঁচা ছেড়ে পালিয়ে যাবে তার ছোট্ট হৃদয়খানা।
আশ্চর্যের বিষয় তার এই ধুকপুক শব্দ আদৃশ্যের কান অব্দি পৌঁছল। আদৃশ স্বাভাবিক কণ্ঠেই শুধালো, কি ব্যাপার মিশমিশ, তোমার হার্টবিটের শব্দ এখান থেকে শুনতে পাচ্ছি আমি। ভয় পাচ্ছ নাকি? মিম চট করে আদৃশ্যের দিকে তাকালো। যেটার ভয় ছিল শেষমেশ সেটাই হলো। এখন সে কি বলবে? এই শব্দ শুনতে পাবার কারণ কি বলবে সে বুঝে পেল না। নিশ্চুপ রইল। আদৃশ বলল, বুঝতে পেরেছি, প্রথমে ওভাবে কাছে এসেছি সেজন্য এমন ভয় করছে তোমার, তাই না? মিম পুনরায় অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে নিল। মনে মনে বলল, জানেন যখন জিজ্ঞেস করলেন কেন তাহলে? আদৃশ তখন অন্য কথায় চলে গেল। পুনরায় কয়েক মুহূর্ত মিমের পানে চেয়ে থেকে বিমুগ্ধ কণ্ঠে বলল, কতক্ষণ পর মন ভরে তোমাকে দেখছি, ভাবছি আদৌ কি তুমি আমার সামনে আছো নাকি আমার কল্পনায়। এজন্যই তখন চিমটি কাটতে বলেছিলাম। জানো, যখন আমি কবুল বললাম তখনও মনে হচ্ছিল সবটাই বুঝি কল্পনা। কখনো ভাবিনি এইভাবে সময়টা চলে যাবে। এই তো মাত্র 2 সপ্তাহ আগে তোমার সাথে আমার দেখা, তারপর আজ বিয়ে। এতদিন যাকে জুনিয়র বা স্টুডেন্ট হিসেবে ট্রিট করেছি, তাকে ওয়াইফ হিসেবে ট্রিট করতে হবে। কি ভাগ্য আমার। মিম প্রত্যুত্তর জানালো না। আদৃশ এবার খানিক অভিমানী স্বরে বলল, কতক্ষণ যাবো তুমি কথা বলছো না, ব্যাপার কি? মিম এবারও জবাব দিল না। আদৃশ এবার এক হাত ছেড়ে মিমের থুতনি ধরে নিচের দিকে ফিরিয়ে নিল। বলল, কিছু তো বলো। মিম কোনো মতে জবাব দিল, কি বলবো? কিছুই কি বলার নেই? নেই। আদৃশ এবার কি মনে করে জিজ্ঞেস করলো, আচ্ছা, তুমি কি লজ্জা পাও না? মিম প্রশ্নাত্মক চাহনিতে আদৃশ্যের পানে চেয়ে বলল, মানে আবার কি? কখন থেকে দেখছি হয় তুমি ভ্রুচোড়া কুচকিয়ে রাখো, না হয় ভয় পাও। ওই একটু মিষ্টি মিষ্টি হেসে লজ্জা পাবে না? তোমার গালটা লজ্জায় লাল হয়ে যাবে, সেটাও দেখছি না। মেয়েদের তো এমন সিচুয়েশনে লজ্জায় লাল লাল টমেটো হয়ে যাওয়ার কথা। মিম কি প্রত্যুত্তর জানাবে ভেবে পেল না। এই যে আদৃশ তার কোলে এভাবে অধিকার খাটিয়ে মাথা রেখেছে, তার তো লজ্জা লাগছে, ভয় লাগছে, কিন্তু সে ঠিক প্রকাশ করতে পারছে না। এখন বুঝি আদৃশকে জানান দেওয়ার জন্যে সে লজ্জায় টমেটোর রূপ ধারণ করবে। মিম খানিক সময় নিয়ে বলল, লজ্জায় লাল নীল হওয়া ফর্সা মেয়েদের দেখা যায়, অত শত চোখে পড়ে না। আদৃশ মিমের একথা মানতে নারাজ হলো। বলল, এই লজিক আমি মানি না। আমার মনে হয় তুমিও লজ্জায় লাল হচ্ছ, তবে সব তোমার মেকআপের আড়ালে লুকিয়ে আছে। মিম ডান হাত দিয়ে নিচের গালের ব্লাশ অন্যের উপর হাত রেখে বলল, মেকআপের আড়ালে লুকিয়ে নেই, এই যে দেখুন গোলাপি গোলাপি ব্লাশ অন। আপনার যখন আমার লাজুক চেহারা দেখার এত ইচ্ছা হচ্ছে, এই যে দেখুন এর দিকে, আমি লজ্জা পাচ্ছি। মিমের এহেন কাণ্ডে না পেরে আদৃশ হো হো করে হেসে উঠল। তবে কিছু বলার পূর্বেই তার ফোনটা বেজে উঠল। শেরওয়ানির পকেট হতে ফোন বের করে দেখল আফসার স্যারের ফোন। সে দ্রুত উঠে বসে কল রিসিভ করল। কল রিসিভ করতেই ওপাশ হতে আফসার স্যার বলল, আদৃশ, কোথায় তুমি? স্যার, আমি একটু শহরের বাইরে আছি ছুটিতে। কতক্ষণের দূরত্বে আছো? এই তো স্যার, সর্বসাকুল্যে 45 মিনিট। আচ্ছা আচ্ছা, তাহলে এক্ষুনি হসপিটালে চলে আসো। কেন স্যার, আমি তো ছুটিতে আছি। এখন ওসব ছুটির চিন্তা বাদ দাও, আমাকে ওটিতে অ্যাসিস্ট করতে হবে। আর কোনো জুনিয়র ডাক্তার নেই। কি বলুন স্যার, রায়হান, হারুন ভাই ওরা নেই? অ্যাভেলেবল থাকলে তোমাকে ফোন করতাম না। আর জানোই তো, সবাইকে বিশ্বাস করা যায় না। স্যার, ওটিটা কালকে সকালে করা যায় না? না, বাইপাস সার্জারির পেশেন্ট। এক্ষুনি চলে আসো, আর কোনো কথা শুনতে চাই না। বলেই আফসার স্যার ফোন কেটে দিল। আদৃশ কিছুক্ষণের জন্যে চুপচাপ বসেছিল। মিম আদৃশের এই নীরবতা দেখে শুধালো, কি হয়েছে? হসপিটালে যেতে হবে। মিম বিস্মিত হলো। এই রাতে? হ্যাঁ, ওটি অ্যাসিস্ট করার মতো কেউ নেই, তাই স্যার ডাকছে আমাকে। কি পেশেন্ট? বাইপাস সার্জারির। ও, যান তাহলে। মিম আর কথা বাড়ালো না। দেওয়াল ঘড়ির দিকে চেয়ে দেখল 10:30 বাজে। খানিক মন খারাপ হলো তার। আদৃশ গোমরা মুখে বিছানা হতে নেমে শেরওয়ানির বদল করতে ওয়াশরুমে গেল। ওয়াশরুম হতে বেরিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, পছন্দের জিনিসগুলো মাঝে মাঝে তো প্যারা কেন যে দেয়। মিম তার একথা শুনতে পেল। বলল, নিজেকে মানিয়ে নিন, ভবিষ্যতে আপনি যখন নিজেই ওটি করবেন
তখন রাত বিরাতে যেতে পারে। এই হলো কার্ডিওলজি ইউনিটে যাওয়ার কুফল। কুফল বলছেন কেন? আপনার স্বপ্ন এই লাইনে আসার। আদ্রিস দীর্ঘশ্বাস ফেলল। নিজেকে স্টেরিলাইজড করে ওটিতে প্রবেশ করলো আদ্রিস। নার্স এসে তাকে ওটি ড্রেস পরিয়ে দিল। আদ্রিস গিয়ে দাঁড়ালো আফসার স্যারের মুখোমুখি। স্যার মাস্কের উপর হতে আদ্রিসকে এক নজর দেখে জিজ্ঞেস করলো, বিরক্ত তুমি? জোরপূর্বক মেকি হাসি দিয়ে আদ্রিস বলল, কি বলেন স্যার, বিরক্ত হবো কেন? আপনার ওটি অ্যাসিস্ট করার সুযোগ সবাই পায় নাকি স্যার? আমি পেয়েছি, সুযোগটা কাজেও লাগিয়েছি। আফসার স্যার খুশি হলেন, বললেন, তাহলে শুরু করা যাক। আফসার স্যার প্রথমত পেশেন্টের পায়ে ইনসিশন দিয়ে স্যাফিনাস ভেইন হারভেস্ট করলেন। অতপর পায়ের কাজ শেষে তিনি পেশেন্টের বুকের মাঝ বরাবর স্কালপেল দিয়ে স্কিন ইনসিশন করলেন। স্টার্টমি করে বোন ওয়াক্স অ্যাপ্লিকেশন করলেন। অতপর ইনসিশনের দুপাশে রিট্র্যাক্টর দিয়ে ফাঁকা করে নিলেন। এরপর একে একে প্লোরা মেডিয়াস্টিনাম ডিসেকশন করে পেরিকার্ডিয়াম ওপেন করলেন। এভাবে পুরো সার্জারি করতে ওনার সময় লাগলো প্রায় 4 থেকে 5 ঘন্টা। ওটি অ্যাসিস্ট করা শেষে ক্লান্ত আদ্রিস এসে মেডিকেল অফিসারদের রুমে বসলো। ফ্রেশ হয়ে সেখানে রাখা খাটে গা এলিয়ে দিল। কয়েক মিনিটের মাঝে সে গভীর ঘুমে তলিয়ে গেল।